আমি আমি আপনাকে আপনার কথা আমি বলেছি, সহজ করে বলে দিচ্ছি। অভিযুক্ত যদি মুসলিম হয়, যেভাবে দেখানো হয় নন মুসলিম হলে সেটাকে বরঞ্চ চেপে যাওয়া হয়। তার জ্বলন্ত উদাহরণ পাঞ্জাব বর্ডারে, কাশ্মীরের ওখানে একজন ডিএসপি এই দেশ বিরোধী কার্যকলাপের সাথে যুক্ত ছিল, তার নিয়ে আর কোনো চর্চা হয় না। এই দেখুন না, কদিন আগে নয়, গতকালকেরই কথা, একজন দলিতকে গাছে বেঁধে রাস্তাতে পিটিয়ে খুন করেছে, সেই নিয়ে সে অর্থে চর্চা আছে। আপনি দেখুন তামিলনাড়ুতে দলিত হওয়ার জন্য আপনার 3 জনকে এই খুন করেছে, একাধিকজন শাস্তি পেয়েছে, সেই নিয়ে চর্চা হয়নি। এখন হচ্ছে ব্যাপারটা দুটো মাপকাঠি, একটা প্রথমায় হিন্দু মুসলিম, তারপরে আপার কাস্ট লোয়ার কাস্ট, এই ধরনের মাপকাঠি হয়। ওটা কি সেই মাপকাঠিতে চলছে, এটা মিডিয়ার জন্য কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। আজকে দেখুন দুর্ভাগ্যের বিষয়, মিডিয়ার বাক স্বাধীনতাতে, মিডিয়ার স্বাধীনতাতে, মিডিয়া ভারতবর্ষের পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র আমাদের আছে, সংবিধান, এত বড় সংবিধান আমাদের আছে, আমরা 159-180টা দেশের মধ্যে, আর ফেক নিউজ পরিবেশনে এশিয়ার মধ্যে আমরা প্রথমে। ভাবতে পেরেছেন? আপনার আমার মতোই মিডিয়া, আর তো কেউ নয়। তো এই হচ্ছে এদের দ্বিচারিতা, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। যে অপরাধীকে অপরাধী হিসাবেই তাকে চিহ্নিত করা হোক, তাকে করা হোক। অপরাধী মুসলিম হলে, অভিযুক্ত মুসলিম হলে তাকে নিয়ে যেভাবে চর্চা হয়, মুসলিম হয়ে অন্য কোনো কেউ হলে সেই নিয়ে আলোচনা হয় না। দেখুন না সায়ন হালদার যে বেলডাঙ্গার কাণ্ড, ঘটনা চুপ করে গেছে, কিন্তু কত ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছিল, ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে একটা দুটো সম্প্রদায়ের মধ্যে কি ভয়ঙ্কর রূপ নিতে পারতো এই ঘটনাতে। আমি বেলডাঙ্গার মানুষকে ধন্যবাদ জানাবো, তারা যথেষ্ট শান্তপ্রিয় পরিচয় দিয়েছেন এবং যথেষ্ট ঠান্ডা মাথায় কাজ করেছেন। তো কিন্তু এই ঘটনা ঘটতো, তাহলে সেই ঘটনা কে ঘটাচ্ছিল, মাস্টার মাইন্ড কি, এর পেছনে কি আছে, এইটা নিয়ে কোনো তদন্ত হচ্ছে না। কিন্তু মুর্শিদাবাদে 2 বছর আগে জঙ্গি যোগ অভিযোগে গ্রেফতার করেছিল, তার বাড়ির সেফটি ট্যাঙ্কিকে যেটা খুঁড়ে তৈরি করার জন্য করেছিল, সেটাকে নাকি সুড়ঙ্গ দেখিয়ে দিয়েছিল। এই ধরনের হয়। তবে একটা কথা আমি বলতে পারি, যারা দেশ বিরোধী, যে হরিয়ারপাড়াতে নাকি দেশ বিরোধী কার্যকলাপের সাথে যুক্ত বলে তাকে গ্রেফতার হয়েছে, আমি চাই ব্যক্তিগত নওশাদ সিদ্দিকী চাই এই ধরনের মামলাগুলো ম্যাক্সিমাম 6 মাস থেকে 1 বছরের মধ্যে শেষ হোক, স্পিড আপ করা হোক, ফাস্ট ট্র্যাক কোর্টে হোক, এবং যদি এরা দেশ বিরোধী কার্যকলাপের সাথে যুক্ত থাকে এদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করা হোক, যাতে অন্য কেউ দেশ বিরোধী কার্যকলাপের সাথে যুক্ত না হয়। আর ওই হরিয়ারপাড়ার যে আব্বাস উদ্দিন কি নাম আছে, ও যদি দেশ বিরোধী কার্যকলাপের সাথে যুক্ত থাকে, আমার বিশ্বাস ওর পরিবার আব্বাস উদ্দিনের লাশটাই নেবে না। জানাজা কাফন দাফন তো দূরের কথা, বলবে দেশ বিরোধীর লাশ আমরা আমাদের হরিয়ারপাড়াতে দাফন করতে আমরা দেবো না। কিন্তু দেখুন ইতিপূর্বে দেখেছি 27 বছর, 25 বছর, 24 বছর, 19 বছর, 18 বছর, 12 বছর, 7 বছর, 10 বছর অহরহ আছে, জেল খাটার পরে নির্দোষ প্রমাণিত হচ্ছে। দিল্লি দাঙ্গার সময় অ্যারেস্ট করেছিল অনেকজনকে, 2টো ছেলে কদিন আগে জামিন পেল, নির্দোষ। দিল্লি দাঙ্গা কবে হয়েছে? প্রায় বছর 5 হয়ে গেল, বছর 5 পরে নির্দোষ প্রমাণিত হলো। তো এই 5 বছরটা কিন্তু ট্রায়াল কি চলেছিল, এই যে মিডিয়া ট্রায়াল চলছে, এটা বন্ধ হওয়া দরকার। আরজি করের ঘটনাটি ঘটে গেছে বেশ 4 মাসের অধিক হয়ে গেছে, এখনো পর্যন্ত একজন ব্যক্তি ছাড়া কাউকে দোষী সাব্যস্ত করতে পারেনি সিবিআই। সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে জয়নগরে একজন হতদরিদ্র গরিব মানুষ, তার পুলিশ প্রশাসন 62 দিনের মধ্যে তার বারাইপুর কোর্ট থেকে ফাঁসির সাজা দেওয়া হলো, হয়তো যে কোনো সময় তাকে যে কোনোভাবে ঝুলিয়ে দেওয়া হবে। কি বলবেন এই প্রসঙ্গে? ফাস্ট ট্র্যাক কোর্ট হওয়ার দরকার, বারবার আমরা বলছি। দ্রুত যারা অন্যায় করছে, যাদেরকে চিহ্নিত করা হচ্ছে অভিযুক্ত, তাদের বিরুদ্ধে মামলা শেষ করা হোক। অপদার্থ সিবিআই 90 দিনের মধ্যে চার্জশিট না দেওয়ার ফলে 2 জন জামিন পেয়ে গেল। যে 2 জনকে গ্রেফতার করেছিল তাদের নামে অভিযোগ ছিল তারা লার্জার কনস্পিরেন্সির সাথে তারা যুক্ত, তাহলে তাদেরকে কেন চার্জশিট দিল না? এর মধ্যে একাধিক কারণ থাকতে পারে। আমার যে 3টে কারণ সামনে এসছে, একটা হচ্ছে অর্থের বিনিময়ে। সিবিআইয়ের আধিকর্তারা যারা ছিলেন তারা হয়তো টাকা পয়সা নিয়ে চুপ করে গিয়েছেন, যত সময় চার্জশিট দেয়নি, ফলে নিয়ম অনুসারে 10 বছরের ঊর্ধ্বে সাজা হতে পারে। এই ধরনের মামলা 90 দিনের মধ্যে না জমা করতে পারলে তারা জামিন পেয়ে যাবে। হতে পারে প্রশাসনিক বোঝাপড়াটা কিভাবে, যে প্রশাসনিক লেভেল থেকে একটা আন্ডারস্ট্যান্ডিং, কিছু একটা বিনিময় হতে পারে। 3 নম্বর যেটা আছে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার, কেন্দ্রের রাজ্যের একটা বাইনারি বারবার আমরা বলে আসছি। এটাও হতে পারে যে আমি পার্লামেন্টে আদানি ইস্যুতে কথা বলবো না, তুমি আমার একে জামিনগুলো দিয়ে দাও, এটা হতে পারে। কি আমার তো মনে হয় এখন তদন্ত করা দরকার, কোর্ট মনিটরিং তদন্ত করা দরকার।
ওই আরজিকর কাণ্ডের যারা তদন্তকারী সিবিআই অফিসার ছিল তাদের অগ্রগতি নেই। ভারতবর্ষের যে জুডিশিয়াল ব্যবস্থা আছে, প্রত্যেক নাগরিকের জুডিশিয়ালের যে ধাপ ধাপ আছে সেগুলোকে ইউজ করার। আমরা সূত্র মারফত খবর পেলাম, সূত্র মারফত সত্যি খবর পেলাম যে জয়নগরের যে আসামিটাকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে সেই জায়গার কিছু মানুষ তাদেরকে বলছে যে এই রায়টাকে মেনে নিতে হবে, নতুবা আপনারা এলাকায় থাকতে পারবেন, তারা এলাকা ছাড়া, বাড়ি ছাড়া। না, এই ধরনের যদি কেউ বলে সম্পূর্ণ অন্যায় অনৈতিক কথা বলেছে। প্রত্যেকের রাইট আছে সে তাকে নিজেকে নির্দোষ প্রমাণ করার। যখন ঘটনা ঘটেছিল আমাদেরই নাবালিকা বোনের সাথে ধর্ষণ করে খুন করেছে, আমরাও ছুটে গিয়েছিলাম, সর্বপ্রথম গিয়ে প্রতিবাদ করেছি এবং দোষীর শাস্তির দাবি করেছি। আজকেও বলছি আমার নাবালিকা বোনটার সাথে যে অন্যায় করেছে, ধর্ষণ করে খুন করেছে, তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। তা বলে এটা নয় আত্মপক্ষ সমর্থন করার কোনো জায়গা তাকে দেওয়া হবে না। আপনারা জানেন কি জানেন না, আমি জানিয়ে দিতে চাই, ভারতবর্ষের আইনে কোনো মানুষ বিনা অ্যাডভোকেটে সে হয় না। এই কদিন আগে দেখলেন না, কাশ্মীর থেকে নাকি এসেছিল এখানে ক্যানিং এ, শওকত মোল্লার বাড়ির আশপাশে কোথাও নাকি যে কোনো একটা জায়গা হবে, শওকত মোল্লা সাহেবের বাড়ির কাছাকাছি কোথাও জায়গা থেকে পেয়েছে। ওই জাভেদের কিন্তু অ্যাডভোকেট আবার স্টেটের পক্ষ থেকে দাঁড়িয়েছিল, একজন অ্যাডভোকেট থাকবেই, বিনা অ্যাডভোকেটে কি হবে না। এবার হচ্ছে কুলতলি যে ঘটনা, কুলতলি ঘটনা সে যদি চায় সে জজ কোর্টে গিয়ে করতে পারে। তার যদি জজ কোর্টে এই প্রভিশন আছে, আমার প্রত্যেকের সবাইয়ের যদি মনে হয় যে সেশন কোর্ট যে রায়টা দিয়েছে আমার বিপক্ষে গিয়েছে, এটা আমার মনোপুত নয়, তাহলে আমি কি করতে পারি, জজ কোর্টে গিয়ে করতে পারি। জজ কোর্টেরটা যদি আমার না ভালো লাগে আমি কি করতে পারি, সিঙ্গেল বেঞ্চ, ডাবল বেঞ্চ হাইকোর্ট, সেখান থেকে আমি সুপ্রিম কোর্টে যেতে পারি। এত প্রভিশন আছে। এই ক্ষেত্রে আপনি যেটা বলছেন ঘর ছাড়া আনছেন, আমি তো এইগুলো জানি না, তাদেরকে মিডিয়ায় মুখ খোলা দরকার। কারণ আমি এটা বলতে পারি বিনা বিচারে কেউ মরুক এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, দেশের আইন নয়। ছেলে শাস্তি করে থাকলে সর্বোচ্চ শাস্তি পাক, এর দাবি আমি তুলে ওখানে চিৎকার করেছি, আজকেও চিৎকার করছি। আমার নাবালিকা মনটাকে যে খুন করে ধর্ষণ করেছে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। কিন্তু যদি আপনি যে কথা বলছেন এই ধরনের হয়ে থাকে, এটা সুস্থ সমাজে গণতন্ত্র প্রেমী মানুষ হিসাবে এটাকেও আমি বলবো অন্যায় হচ্ছে। ওই যখনই ওর কাগজ হয়ে বাড়িপুরে যে ওর আসামির যে উকিলটা লড়েছিল তার কাছে যখন আসামির বাবা মা কাগজ চাইতে গিয়েছে, বলছে মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে যে কাগজটা দেওয়া হবে না। কষ্ট করে 20 দিন 25 দিনের পরে গতকাল 1600 পাতার কাগজ তিনি হাইকোর্টে জমা দিবে। দেখুন, আমার মনে হয় সে অ্যাডভোকেট অসত্য কথা বলছেন। এই মুখ্যমন্ত্রী এই ধরনের নির্দেশ দিতে পারেন না। একজন এই পদে থাকা এই ধরনের নির্দেশ কোনোদিন দিতে পারে না যাকে কাগজ দেবে না। আর যদি কাগজ এখন তো পেয়ে গেছে, যদি না কাগজ পেত তাহলে বারে লিখিত অভিযোগ দায়ের করলে বারের যিনি সভাপতি সেক্রেটারি যিনি আছেন তার মাধ্যমে কাগজটা পাওয়া যাবে।